হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা ট্যাট সিলেবাসে রয়েছে, আর সেটা হলো পেঁয়াজে। তো পেঁয়াজের প্রজ্ঞামূলক তত্ত্ব নিয়ে আলোচনা করব। তো এটাকে বাংলায় বলে পেঁয়াজের প্রজ্ঞামূলক তত্ত্ব, যেটাকে ইংরেজিতে বলে পেঁয়াজে কগনিটিভ থিওরি। তো এটা আলোচনা করতে গেলে আমাদেরকে দুটা পার্টে আলোচনাটা করতে হবে। প্রথম পেঁয়াজের সম্পর্কে জানতে হবে, আর দ্বিতীয়ত পেঁয়াজের যে তত্ত্বটা সেটা আমরা জানতে হবে। এতটুকু জানলেই পেঁয়াজের তত্ত্বটা কমপ্লিট হয়ে যাবে। তো পেঁয়াজকে জেনে নেব, তারপর পেঁয়াজের যে তত্ত্বটা এটাকে কিন্তু দুই ভাগে ভাগ করেছে, মানে আমি ভাগ করেছি বোঝার জন্য আলাদা আলাদাভাবে। প্রথমটা হলো স্কিমার পার্টটা, আরেকটা হলো স্তরের পার্টটা। তো এইভাবে আমরা পেঁয়াজটা কিন্তু সহজে আলোচনা করে নিতে পারি। তো প্রথমে আমরা আলোচনা করব পেঁয়াজকে নিয়ে। পেঁয়াজের পুরো নাম কি? পেঁয়াজের পুরো নাম হলো জিন উইলিয়াম ফ্রিটস পিয়াজে। ঠিক আছে, উনার জন্মকাল হলো 1896। উনি সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। উনি ছিলেন একজন জৈব বিশারদ। তো উনি নিজেকে একজন জেনেরিক এপিস্টেমোলজিস্ট বলতেন। জেনেরিক এপিস্টেমোলজিস্ট মানে কি জানেন? জানেন না? তো বলে দেই, এপিমোলজিস্ট। ঠিক আছে, জেনেরিক এপিমোলজিস্ট মানে হলো মানুষের বিকাশের সঙ্গে প্রজ্ঞার বিকাশের যে সামঞ্জস্যটা ঘটানো, সেটাকেই জেনেরিক এপিস্টেমোলজিস্ট বলে। তো পিয়াজে এই ফিল্ডে কেন এলেন? এটার উত্তর হবে, যখন একটা অভিক্ষা তিনি দেখলেন যে শিশুরা এই অভিক্ষায় উত্তরগুলি যে দিচ্ছে এটা ভুল উত্তর দিচ্ছে। যেমন ধরুন, প্রশ্ন করার যে বিচারকরণ যে অভিক্ষাটা, এই বিচারকরণ অভিক্ষাটায় প্রশ্নগুলি উত্তর যে দিচ্ছে, তো সেই অভিক্ষাটার উত্তরগুলি ভুল দিচ্ছে শিশুরা। তো উনি নিজেকে প্রশ্ন করলেন যে শিশুরা কেন ভুল উত্তর দিচ্ছে? অবশ্যই বৌদ্ধিক ব্যাপার রয়েছে। তো সেই কারণে তিনি এটা নিয়ে আলোচনা করতে করতে একটা পর্যায়ে যে ব্যক্তির প্রজ্ঞামূলক বিকাশ হওয়া দরকার, সেটা নিয়ে তিনি আলোচনা শুরু করলেন বা গবেষণা শুরু করলেন। তিনি আজীবন এই প্রজ্ঞামূলক বিকাশের উপরে গবেষণা করে গেছেন। ঠিক আছে, 1896 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেছিলেন। উনি সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। ওনার পুরো নাম হলো জিন উইলিয়াম ফ্রিটস পিয়াজে, আর উনি নিজেকে জেনেরিক এপিস্টেমোলজিস্ট বলতেন। আর তিনি ছিলেন একজন জৈব বিশারদ, আর তিনি প্রজ্ঞামূলক তত্ত্ব নিয়ে সারা জীবন গবেষণা করেছিলেন। তো ওনার প্রজ্ঞামূলক তত্ত্বটা খুবই বিখ্যাত। ঠিক আছে, এই গেল প্রথম পার্টটা। আর দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব প্রজ্ঞামূলক তত্ত্বটা আমরা দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমরা দেখে নেব পেঁয়াজে প্রজ্ঞামূলক তত্ত্ব আলোচনা করার ক্ষেত্রে যখন উনি দেখলেন যে প্রজ্ঞামূলক বিকাশটা কিভাবে আলোচনা করা যায়, তখন কিন্তু উনি আল্বার্ট লেটের স্কিমা যে একটা ওয়ার্ড তিনি আবিষ্কার করেছিলেন 1932 সালে, তো সেটা নিয়ে তিনি আলোচনাটা কিন্তু শুরু করেছিলেন। তো স্কিমা কি? স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন। একটু সহজভাবে বলি, যে কোনো বিষয়ের আমরা যখন একটা ধারণা নিই, তখন এটাই হলো স্কিমা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? স্কিমা কি? স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত একক তথ্যসমূহের একক সংগঠন। ঠিক আছে, তো স্কিমাটাকে আমরা দুই ভাগে আলোচনা করব। এটাকে আবার কিন্তু তিনি দুই ভাগে আলোচনা করেছেন, যে অভিযোজন আর সংগঠনিকীকরণ।
এবার অভিযোজনটা কি আর সংগঠনিকীকরণটা কি, দুটোই আমরা দেখে নেব। অভিযোজনটাকে তিনি আবার দুই ভাগে ভাগ করেছেন, আত্মীকরণ ও সহযোজন। এবার আত্মীকরণ কি, সহযোজন কি, তাহলে অভিযোজন বোঝা যাবে। আর সাংগঠনিকীকরণ প্রথমেই বলে রাখি, এটা একটা প্রক্রিয়া, ঠিক আছে। আর অভিযোজন যেটা, সেটা হলো আত্মীকরণ। আত্মীকরণের মধ্যে কি হয়, আত্মীকরণ আর সহযোজনের মাধ্যমে কিন্তু অভিযোজন তৈরি হয়, ঠিক আছে, যে পার্টটা। তো আত্মীকরণের মধ্যে কোনো মুহূর্তে অর্জিত যে তথ্যগুলি স্কিমার মধ্যে যুক্ত হয়, তখন কিন্তু এটাকে বলা হয় আত্মীকরণ। আর সহযোজন কি, নতুন একটা তথ্য যখন আমরা প্রয়োজন মতো পরিবর্তন করে স্কিমার সঙ্গে যুক্ত করি, তখন সেটা হয়ে যায় কিন্তু কি, সহযোজন। আর এই দুটো মিলেই কিন্তু হয় অভিযোজন। অভিযোজন কিন্তু হয়, অভিযোজনের পরে স্কিমাটা কমপ্লিট হয় সাংগঠনিকীকরণ দিয়ে। এবার সাংগঠনিকীকরণটা কি, সাংগঠনিকীকরণটা হলো, ধরুন এটা একটা প্রক্রিয়া, প্রথমেই বলে রাখি। যেমন ধরুন আমরা বই সম্পর্কে জানলাম, কিন্তু বইটা পড়তে গেলে কিন্তু চোখে দেখতে হবে, উল্টাতে হবে, পাতা উল্টাতে হবে, আঙ্গুল সঞ্চালন করতে হবে, তারপর মুখে পড়তে হবে, আঙ্গুল দিয়ে স্পর্শ করতে হবে। এই যে 2-3টা প্রক্রিয়া একসঙ্গে মিলিত হয়ে যে একটা প্রক্রিয়া করছি, যার দ্বারা আমরা তথ্য সংগ্রহ করছি, হ্যাঁ, জ্ঞান আহরণ করছি, হ্যাঁ, বা প্রজ্ঞার আমরা বিকাশ করে চলেছি, এটাকেই বলে সাংগঠনিকীকরণ। বেসিক্যালি এটা প্রক্রিয়া। তো স্কিমা বলতে আমরা বুঝলাম আত্মীকরণ আর সহযোজন মিলে হলো অভিযোজন, আর সাংগঠনিকীকরণ, এই 3টা মিলে কিন্তু হয় স্কিমা। এবার পেঁয়াজের যে তত্ত্বটা, এটা স্কিমা দিয়ে আমরা আলোচনা করব। আর পেঁয়াজে বিভিন্ন বয়সের স্তর নিয়ে আলোচনা করেছিলেন। এই দুটো বিষয় আলোচনা করলেই কিন্তু পেঁয়াজের তত্ত্বটা কিন্তু শেষ হয়ে যায়। এবার স্তরগুলি আলোচনা করার আগে, পেঁয়াজের সঙ্গী ছিলেন একজন, ওনার নাম হলো ইনহেলডার। ইনহেলডার কি করলেন, 1969 সালে, মানে পেঁয়াজের মৃত্যুর 11 বছর আগে কি করলেন, উনি পেঁয়াজকে বললেন বা আলোচনা করলেন যে, দেখুন, স্তরগুলি আলোচনা করার আগে কিন্তু আমাদের প্রজ্ঞার বিকাশটা কিভাবে হয়, যে যে প্রক্রিয়াগুলি রয়েছে সেইগুলি আমরা আলোচনা করে নেব, আলোচনা করা দরকার। তো এই প্রক্রিয়াগুলি কি কি, যেগুলির দ্বারা বা কিছু কাজ যেগুলির দ্বারা আমরা প্রজ্ঞার বিকাশটা আমরা হয়। তো এর জন্য 4টা নিয়েছে প্রক্রিয়া। প্রথমটা কি, প্রথমটা হলো পরিণমন। তো আমরা কিন্তু প্রথম চ্যাপ্টারে পরিণমন পেয়ে থাকি। পরিণমনটা কি, পরিণমনটা হলো দৈহিক বিকাশ। যেমন ধরুন আমরা প্রথম কিন্তু হাতের আঙ্গুল দিয়ে কিন্তু বলটা ধরতে পারি না ছোট থাকতে, কিন্তু পরবর্তী সময়ে যখন আঙ্গুলের মধ্যে শক্তি আসে, পেশির মধ্যে শক্তি আসে, তখন কিন্তু আমরা একটা বলকে ধরতে পারি। হ্যাঁ, এটাই কিন্তু মানে একটা উদাহরণ দিলাম, ঠিক আছে। পরিণমন হলো একটা শারীরিক বিকাশের মধ্যে পড়ে। এটার দ্বারা যে আমরা একটা বই দেখলাম, এটা হলো একটা স্কিমা, ঠিক আছে, বইটা সম্বন্ধে জানলাম। এই যে আবার হাতে যদি শক্তি না থাকে, তাহলে বইটা কিভাবে ধরবো, উল্টাবো? তো সেটা কিন্তু পরিণমনের মাধ্যমে হয়। এই প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে কিন্তু পরিণমনটাও দরকার, ঠিক আছে, এটা সাহায্য করে প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর আমরা কিন্তু পড়ছি পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ, তো প্রজ্ঞার ক্ষেত্রে সাহায্য করে। আর দ্বিতীয় পয়েন্টটা কি, ইনহেলার আর পেঁয়াজে তারা আলোচনা করলো যে 1969 সালে অভিজ্ঞতা। এবার কোনো একটা জিনিস আমরা কিন্তু, ধরুন মোবাইলটা, আপনি যেটাতে এখন আমাকে দেখছেন, প্রথম মোবাইলটা দেখলাম, দেখে কিন্তু বুঝলাম যে এটা মোবাইল। এটা কিন্তু আমার প্রথম অভিজ্ঞতা। আর দ্বিতীয় অভিজ্ঞতায় কি হলো, মোবাইলটা আমরা ব্যবহার করতে গিয়ে অনেক কিছু দেখলাম, সেটার একটা কিন্তু অভিজ্ঞতা হলো। তো প্রথম অভিজ্ঞতা আর দ্বিতীয় অভিজ্ঞতা, এই দুটো মিলেই কিন্তু আমাদের অভিজ্ঞতাটা হয়। আর অভিজ্ঞতাটার দ্বারাই কিন্তু কি হয়,
প্রজ্ঞার বিকাশ হয়। আর তৃতীয় হলো সামাজিক মিথস্ক্রিয়া। ধরুন আমরা ছোটবেলায় কিন্তু মা বাবার কাছে অনেক কিছু বিষয় শিখেছি, প্রজ্ঞার বিকাশ হয়েছে, তারপর কিন্তু আমরা সমাজে গেছি, অর্থাৎ বিদ্যালয়ে গেলাম, বিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে শিক্ষিকার কাছ থেকে আমরা শিখছি, এভাবে কিন্তু আমাদের প্রজ্ঞার বিকাশটা হয়েছে। তো সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমেও কিন্তু প্রজ্ঞার বিকাশটা হয়। ঠিক আছে, তাদের আলোচনা থেকে এটাই জানা যায়। তারপর চতুর্থ নাম্বার হলো ভারসাম্য, ইকুইলিব্রিয়ামে বলেছে যে আমরা ভারসাম্যর দ্বারা কিভাবে আমরা প্রজ্ঞার বিকাশটা হয়। ধরুন আমরা কুকুর দেখলাম, কুকুরের 4টা পা আছে, 2টো কান আছে, একটা লেজ আছে, একটা মুখ আছে, 2টো চোখ আছে। ঠিক আছে, তো এইগুলি কিন্তু বিড়ালের মধ্যে আছে। বাট কুকুরটা কি বিড়াল? অবশ্যই না। তো একটা শিশু যখন প্রথম কুকুরটাকে দেখে ওকে চেনানো হয় যে এটা কুকুর, তখন কিন্তু বিড়াল সে দেখেনি। তখন বিড়ালটা যখন সামনে আসলো, তখন কিন্তু সে বিড়ালটাকেও কুকুর বলে দিল। তো ওর মধ্যে যে একটা ডিসইকুইলিব্রিয়াম হলো, অর্থাৎ ভারসাম্যটা বিগড়ে গেল, যে আরে এটাও তো কুকুর হওয়ার কথা ছিল। তখন কিন্তু অন্যদের দ্বারা বা বড়দের দ্বারা আমরা অভিজ্ঞতা অর্জন করি যে এটা কিন্তু কুকুর আর এটা বিড়াল। তো এই দুইভাবে কিন্তু আমরা ভারসাম্যটা আত্মনিয়ন্ত্রণ করছি, আমরা প্রতিনিয়ত শিখে চলছি। তো এইভাবে কিন্তু ভারসাম্য বজায় রেখে আমাদের প্রজ্ঞার বিকাশ হয়। তো পিয়াজে আর ইনহেলডার এখানেই কিন্তু 1969 সালে 4টা প্রক্রিয়ার কথা বলেছেন। কি বলেছেন? পরিণমন, দ্বিতীয়ত অভিজ্ঞতা, তৃতীয়ত কি বলুন, একটু মনে করার চেষ্টা করুন, সামাজিক মিথস্ক্রিয়া, আর চতুর্থ কি? ভারসাম্য। তারপর আমরা কিন্তু 2টা পার্টে পিয়াজেকে আমরা বুঝবো বলেছি। স্কিমা বুঝলাম কি? আত্মীকরণ সহযোজন মাধ্যমে অভিযোজন হয়, সাংগঠনিকীকরণ হয়, 2টা মিলে কিন্তু কি হয়? স্কিমা তৈরি হয়। তারপর আমরা স্তরগুলি দেখলাম। স্তরের আগে কিন্তু আমরা প্রক্রিয়াগুলি দেখলাম, কিভাবে প্রজ্ঞার বিকাশে সাহায্য করে এই 4টা প্রক্রিয়া। ঠিক আছে, কি পরিণমন, অভিজ্ঞতা, সামাজিক মিথস্ক্রিয়া আর হলো ভারসাম্য। এবার দেখি, চলুন স্তরগুলির মধ্যে কি রয়েছে। পিয়াজে কিন্তু 4টা স্তর করেছেন। ঠিক আছে, 4টা স্তরের মধ্যে সবটা ব্যক্তির সবটা জীবন নেয়নি, মাত্র 18 বছর পর্যন্ত নিয়েছে। 4টা স্তরকে 18 বছর পর্যন্ত ভাগ করেছে। কিভাবে? প্রথম হলো সেন্সরি মোটর স্টেজ, যেটা হলো সংবেদন চালকমূলক স্তর, যেটা 0 থেকে 24 মাস বা 2 বছর। আর দ্বিতীয় স্তরটা হলো প্রি অপারেশনাল স্টেজ, প্রাক সক্রিয়তার স্তর, যেটা হলো 2 থেকে 7 বছর। আর 3 নম্বর পার্টটা হলো সক্রিয়তার স্তর, যেটা হলো 7 থেকে 11 বছর। আর চতুর্থটা হলো যৌক্তিক সক্রিয়তার স্তর, মানে ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা হলো 11 থেকে 18 বছর। ঠিক আছে, তো এইভাবে কিন্তু উনি স্তরগুলিকে ভাগ করেছেন। এবার এই স্তরগুলির কিন্তু উনি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। যেমন সেন্সরি মোটর স্টেজে বৈশিষ্ট্য দিয়েছেন যে আত্মকেন্দ্রিকতা আর বস্তুর স্থায়িত্ব। আত্মকেন্দ্রিকতায় কি? বস্তু নিজের জগতেই বসবাস করে, নিজেকে নিয়েই ভাবে। অন্য কিছুর যে আছে পৃথিবীতে বা নিজেকে ছাড়াও যে আর কিছু আছে, সেটা কিন্তু সে ভাবে না, নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। ঠিক আছে, আর দ্বিতীয় হলো বস্তুর স্থায়িত্ব। বৈশিষ্ট্যর মধ্যে সেন্সরি মোটর স্টেজের বস্তুর স্থায়িত্ব কি? যখন একটা বস্তু সে দেখে, যখন ওর সামনে আছে, তখন সেটার অস্তিত্ব আছে। যখন সেটাকে দূরে সরিয়ে নেওয়া যায়, তখন কিন্তু সে মনে করে এটার অস্তিত্ব নেই, এটা আর নেই পৃথিবীতে, বা এটার অস্তিত্বই নেই। তো বস্তুর স্থায়িত্বটা এই বয়সে শিশু বুঝতে পারে না। কোন বয়সে? 0 থেকে 24 মাস পর্যন্ত, যেটা হলো সেন্সরি মোটর স্টেজ। আর দ্বিতীয় স্তরটা কি?
দ্বিতীয় স্তরটা হলো প্রাক সক্রিয়তার স্তর। এটার মধ্যে কি রয়েছে? এটার মধ্যেও বৈশিষ্ট্য রয়েছে। তো এটার মধ্যে কি কি রয়েছে? এটার মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো এই বৈশিষ্ট্যগুলি জানার জন্য এই ভিডিওটা আপনি কন্টিনিউ দেখতে থাকুন, কারণ অলরেডি 15 মিনিট আমি আলোচনা করে চলেছি। তো আমি চাই না আপনাদের ধৈর্যের ভাত ভেঙে যাক, সেজন্য আমি এখানে ভিডিওটা স্টপ করছি। নেক্সট ভিডিওতে আমি স্তরগুলি বিস্তারিতভাবে আলোচনা করব। স্তরের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, স্তরের যে শিক্ষাগত তাৎপর্য রয়েছে, স্তরের যে কিছু বিষয় রয়েছে, সেগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।